স্বামী অখণ্ডানন্দ যখন এই সব কাজ সমাপ্ত করিতে ব্যস্ত, তখন আবার শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবের আয়োজনও চলিতেছে। আশ্রমের নূতন জমির চিহ্নিত ভূমিখণ্ডটি ব্যতীত বাকি সবই উলুখড়ের জঙ্গল ও গোসাপের বাসা। এই কারণে সারগাছির চারিটি রাস্তার সংযোগস্থলে মহোৎসব মণ্ডপ রচিত হয়। নির্দিষ্ট দিনে গ্রামের বহু শ্রমজীবী ও কৃষককুল এবং বহরমপুরের ছাত্র ও অধিবাসীগণ উৎসব প্রাঙ্গণে সমবেত হইল। শত শত দরিদ্র নারায়ণকে ভোজনে তৃপ্ত করা হয়। স্বামী অখণ্ডানন্দের অক্লান্ত উদ্যম ও অবিরাম সেবার ফলে এতদিনে প্রতিষ্ঠানটির নিজস্ব জমিতে গৃহ নির্মাণাদি কার্য চলিতে দেখিয়া উৎসবে সমাগত আশ্রম হিতৈষীগণ খুবই আনন্দিত হইলেন। জন্মোৎসবের পরেই 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসের এক শুভ দিনে শিবনগর কাছারি বাড়ি হইতে সুদীর্ঘ 14 বৎসর পরে সারগাছি গ্রামে নিজস্ব নূতন জমিতে অনাথ আশ্রম স্থানান্তরিত হইল। বয়ন বিভাগটি এতদিন চলিতেছিল, কিন্তু স্থানাভাবে এখন উহা বন্ধ রাখিতে হয়। শিল্প বিভাগগুলির কাজ আরম্ভ করা হইলে কাশিমবাজারের মহারাজা পূর্ববৎ সাহায্য করিবেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন। দিবা ও নৈশ বিদ্যালয় এবং দাতব্য চিকিৎসালয়ের কাজ পূর্বের মতোই চলিতে লাগিল। অনাথ বালকের সংখ্যা এখন ৮-৯ জন, তন্মধ্যে 2 জন মুসলমান। অপর আশ্রমিকগণ বলিতে 5 জন। বিদ্যালয়ের শিক্ষক রাজপুতানা নিবাসী পাশ করা অবৈতনিক ডাক্তার 1 জন, ব্রহ্মচারী 1 জন, পাচক ব্রাহ্মণ 1 জন এবং স্বামী অখণ্ডানন্দ। সারগাছির বিরাট প্রান্তরের দিগন্ত প্রসারী শান্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে নূতনভাবে ধীরে ধীরে আশ্রমের নবজীবন শুরু হইল। আশ্রমের এই নিজস্ব জমিতে আসার পর কিভাবে কি হইবে সেই প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দ বলিতেন, দেখো, এই আশ্রমের জমি যখন নেওয়া হয় তখন এই সব জঙ্গল ছিল। ভাবছি কি করা যায়, ফুল গাছ লাগাই না ফলের গাছ বসাই। মনের যখন এই অবস্থা, তখন সলিলকির মতো ঠাকুর যেন বলে দিলেন, আগে কি হয়? আগে ফুল, তারপর ফল। আগে ফুল দিয়া পূজা, তারপর ফল মিষ্টি ভোগ, সব শেষে অন্নভোগ। তখন লেগে গেলাম ফুল গাছ বসাতে, তারপর ফল গাছ, সব শেষে ধান চাষ। অখণ্ডানন্দ উপলব্ধি করিতেন তিনি যন্ত্র, ভগবান যন্ত্রী হইয়া তাহাকে পরিচালিত করিতেছেন। অন্তরে এই অনুভূতি লইয়াই তিনি আশ্রমের দৈনন্দিন খুঁটিনাটি প্রতিটি কাজ করিতেন। জমির দক্ষিণ পশ্চিম অংশে প্রথম পুষ্পোদ্যানের কাজই আরম্ভ হইল। ইহার সংলগ্ন স্থানে শাকসবজি আবাদের জন্য জমি প্রস্তুত হইতে লাগিল। উত্তর পূর্ব ভাগে ফল বাগানের জমি তৈরি করাইলেন, তবে বেশিরভাগ জমিতেই ধান্য ও রবি শস্য আবাদের বন্দোবস্ত করা হয়। 1913 খ্রিস্টাব্দের মাঝামাঝি সরকারি পূর্ত ও সেচ বিভাগের ইঞ্জিনিয়ার ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় বহরমপুরে বদলি হইয়া আসেন। তিনি একদিন সারগাছি আশ্রমে আসিয়া অখণ্ডানন্দের সহিত সাক্ষাৎ করেন। তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও বলরাম বসু মহাশয়ের পুত্র রামকৃষ্ণ বসুর অন্তরঙ্গ বন্ধু। এই বিশেষ পরিচয় পাইয়া অখণ্ডানন্দ অধিকতর আনন্দিত হন। আশ্রমের ভাবী গৃহাদি নির্মাণের বিষয়ে ইঞ্জিনিয়ারকে জানানো হইল। একটি নকশা ও আনুমানিক ব্যয়ের খসড়া প্রস্তুত করিয়া দিবার জন্য স্বামী অখণ্ডানন্দ তাহাকে অনুরোধ করিলেন। এইসব নির্মাণ কার্যের তত্ত্বাবধানও তাহাকে করিতে হইবে শুনিয়া ফণীবাবু বলিলেন, আমার দ্বারা তত্ত্বাবধান করা কি করে সম্ভব?
সরকারি কাজ হয়তো 2-1 বছরের মধ্যেই বদলি হব। স্বামী অখণ্ডানন্দ এ কথার উত্তরে দৃঢ়ভাবে বলিলেন, এসব ঠাকুরের কাজ, দেখো এ কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি বদলি হবে না। এই ভবিষ্যৎবাণী সত্য হইয়াছিল। অল্প কিছুদিন পরে এক রাত্রিতে প্রচণ্ড ঝড়ে আশ্রমের ঘরগুলির চাল উড়িয়া যায়। আশ্রমবাসীগণ বিষম অসুবিধা ও দারুণ কষ্টের মধ্যে পড়িল। এই সময়ে লাইব্রেরি ও অন্যান্য আসবাবপত্র আশ্রম হইতে প্রায় 2 মাইল দূরবর্তী এক গ্রামে জনৈক সহৃদয় গৃহস্থের একখানি ঘরে রাখা হইল। এই দুর্ঘটনার কথা শুনিয়া ফণিবাবু তাহার লোকজনের সাহায্যে দূরবর্তী এক গ্রাম হইতে 2খানি চালা আনাইয়া বড় ঘর 2খানির উপর স্থাপন করিলেন। ইহাতে উক্ত ঘর 2খানি তাড়াতাড়ি ব্যবহারের উপযোগী হইল বটে, কিন্তু ভবিষ্যতে বিপদ ঘটিবার সম্ভাবনা রহিয়াই গেল। সুতরাং যত শীঘ্র সম্ভব ঘর 2খানির উপর পাকা ছাদ দেওয়া হইবে স্থির হইল। আশ্রমের অন্যান্য চালা ঘরগুলিও মেরামত করা হইয়া গেল। আশ্রমের জীবন আবার পূর্ববৎ চলিতে লাগিল। আশ্রম নির্মাণ কাহিনী শুনিয়া স্বামী শারদানন্দ অখণ্ডানন্দকে বুকার টি ওয়াশিংটনের আপ ফ্রম স্লেভরি বইখানি পড়িতে দেন এবং টাস্কেজি বিদ্যালয়ের কথা উল্লেখ করিয়া বলেন, ভাই তোমারই মতো। স্বামী অখণ্ডানন্দ উহা পড়িয়া খুব আনন্দিত হন। বিশেষত এভরি ব্রিক লেড বাই আস পড়িয়া সীমাহীন বাধা বিপদের মধ্যে উদ্দেশ্য সিদ্ধির এক নূতন সাধনার ইঙ্গিত তিনি লাভ করিলেন। 1913 খ্রিস্টাব্দের শেষ ভাগে রাজশাহী হইতে জনৈক ধর্মপ্রাণ যুবক আশ্রমে আসেন এবং স্বামী অখণ্ডানন্দের সেবাদর্শে অনুপ্রাণিত হইয়া ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন। ইহাতে কর্মীর অভাব অনেকটা দূর হইল। এতদিন লোকের অভাবে আশ্রমের সম্পূর্ণ ভার কাহারও উপর অর্পণ করিয়া অখণ্ডানন্দ কোথাও যাইতে পারিতেন না। এখন সে অসুবিধা কিছু পরিমাণে দূরীভূত হইল, কিন্তু ক্রমাগত অনিয়মে ও বারংবার ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার স্বাস্থ্য ভাঙিতে শুরু করিয়াছে। তারপর গত 2 বৎসর যাবৎ অবিরাম পরিশ্রমে তাহার স্বাস্থ্য একেবারে ভাঙিয়া পড়িল। এই সংবাদ শুনিয়া শ্রী শ্রী মা তাহাকে ডাকিয়া পাঠাইলেন। মাতৃ আহ্বানে কলিকাতায় আসিয়া উদ্বোধনে শ্রী শ্রী মাকে প্রণাম করিলে তিনি বলিলেন, এখন থেকে তুমি বলরাম মন্দিরে থাকবে। কবিরাজ তোমার চিকিৎসার ভার নেবেন, তিনি যেমন বলবেন ঠিক সেই রকম মেনে চলবে, আর আমাকে না জানিয়ে তুমি কোথাও যাবে না। ইহার পর স্বামী অখণ্ডানন্দ বলরাম ভবনে অবস্থান করিতে থাকেন এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নির্দেশে তাহার কবিরাজি চিকিৎসা চলিতে থাকে। এই সময়ে একদিন স্বামী প্রেমানন্দ বেলুর মঠে ফিরিবার পথে গুরু ভ্রাতার সহিত সাক্ষাৎ করিতে আসেন এবং বলেন, ভাই তুমি এতদিন এখানে এসেছ, একবার মঠে গেলে না? অখণ্ডানন্দ বলিলেন, মা জোর করে সারগাছি থেকে এনেছেন চিকিৎসার জন্য। এখানে নিয়মিত ঔষধ খাচ্ছি, উপযুক্ত পথ্য পাচ্ছি, এখন কোথাও গেলে মা বকবেন। তোমরা তো বৈরিগী, ওখানে মাছের ঝোল দেবে কে? স্বামী প্রেমানন্দ ছাড়িলেন না। গাড়ি করিয়া কুঠিঘাট হইয়া গুরুভ্রাতাকে মঠে আনিলেন। পথে বরাহনগর বাজার হইতে তাজা কই মাছ কিনিয়া লইলেন। বৈকালে 2 গুরু ভাই স্বামীজির সমাধি মন্দিরের নিকট বিল্ল তরুমূলে বসিয়া গান ধরিলেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে চারি ফল কুড়ায়ে পাবি। উভয় গাহিতেছেন আর আনন্দ করিতেছেন। এমন সময়ে প্রেমানন্দ দেখিলেন গাছতলায় 4টি বেল পড়িয়া আছে। অমনি তিনি গুরুভ্রাতাকে একটি একটি করিয়া 4টি বেল কুড়াইয়া দিয়া বলিলেন,
কি ভাই, চারি ফল পেলে তো? উভয়ে মহা আনন্দে হাসিতে লাগিলেন। এইবার স্বামী অখণ্ডানন্দ অনেক দিন পরে মঠে আসিয়াছেন, তাই নবীন সন্ন্যাসী ব্রহ্মচারীদের মধ্যে অনেকেই তাহাকে এই প্রথম দেখিলেন। স্বামী প্রেমানন্দ তাহাকে বলিলেন, ভাই, এদের একটু বেদ শোনাও। স্বামী অখণ্ডানন্দ তখনই গুরুগম্ভীর সুরে শুক্ল যজুর্বেদের কিছু অংশ আবৃত্তি করিলেন। এই সময় একদিন আরতির পর নবাগতদের সহিত বিভিন্ন বিষয়ে আলাপ প্রসঙ্গে তিনি কেন পল্লীগ্রামে আছেন, এই প্রশ্নের উত্তরে অখণ্ডানন্দ বলিলেন, স্বামীজি তো গরিবদের জন্যই বেশি পরিশ্রম করতে বলেছেন। তিনি তো বলেছেন পল্লীতেই ভারতবর্ষের প্রাণ। গরিব পল্লীবাসীদের কিন্ডারগার্টেন উপায়ে লেখাপড়া আর তাঁত, কাঠের কাজ, সেলাই প্রভৃতি কুটির শিল্প শেখাবার চেষ্টা করছি। হাতে নাতে অন্য সমস্যা মেটাবার জন্য চাষবাস ও গোপালনের ব্যবস্থা করেছি। স্বামীজি তো এইভাবেই দেশকে স্বাবলম্বী করে তোলবার ইচ্ছা করেছিলেন। তিনি আরো বলেছেন, হিন্দুদের উদার না করতে পারলে ভারতের উন্নতির সমূহ বিপদ। স্বামীজি ইসলামের সামাজিক উদারতা পছন্দ করতেন ও বলতেন, ইসলামিক বডি উইথ বেদান্তিক ব্রেন। তার মানে মুসলমান হয়ে বেদান্ত পড়া নয়, এর মানে সমাজ হবে ওদের মতো উদার। ওদের সমাজে গ্রহণ আছে, বর্জন নেই। কিন্তু আমাদের সমাজে গ্রহণ নেই, পরন্তু বর্জন আছে, ফলে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি। স্বামীজি শরীর ও মস্তিষ্ক এই দুটির সমন্বয় চাইতেন। বৈদান্তিক মস্তিষ্ক চাই, সে হলো হিন্দু ব্রাহ্মণদের, কিন্তু তাদের ফিজিক নেই, অর্থাৎ চিন্তাকে কাজে পরিণত করবার দেহ তাদের নেই। 1000 বছর দাসত্ব করে দেহে ঘুণ ধরে গেছে। আশ্রম স্থাপনের 16 বর্ষ অতীত প্রায়, কিন্তু এ পর্যন্ত স্বামী অখণ্ডানন্দ পুস্তিকাকারে কোনো কার্যবিবরণী প্রকাশ করেন নাই। আশ্রমের জমি বাড়িঘর না হওয়া পর্যন্ত এই সামান্য কার্যের বিবরণ প্রকাশ করিতে তাহার ইচ্ছা ছিল না। কিন্তু 1909 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন আইন অনুযায়ী রেজিস্ট্রি হওয়ার পর কাজের সুবিধার জন্য মিশন কর্তৃপক্ষ কেন্দ্রসমূহের কার্যবিবরণী পুস্তিকাকারে প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব করেন। সারগাছি আশ্রমে 16 বৎসরের বিস্তারিত দিনলিপি, হিসাবের বহি ও অন্যান্য যাবতীয় রেকর্ড সুন্দরভাবে রক্ষিত আছে। এই শুনিয়া স্বামী শারদানন্দ ওইগুলি দেখিবার জন্য আগ্রহ প্রকাশ করেন। ওইসব খাতাপত্র সারগাছি হইতে আনিয়া স্বামী অখণ্ডানন্দ উদ্বোধন অফিসে পাঠাইয়া দেন। সহকারী সম্পাদক স্বামী শুদ্ধানন্দের উপর সারগাছি আশ্রমের প্রথম কার্যবিবরণী লিখিবার ভার অর্পিত হইল। রিপোর্টের উপাদান সংগ্রহ করিবার জন্য তাহাকে পুঙ্খানুপুঙ্খরূপে স্বামী অখণ্ডানন্দের ডায়েরিগুলি পড়িতে হয়। আশ্রমের অধ্যক্ষের স্মৃতিশক্তিও অসাধারণ। অতীতের সকল ঘটনায় তাহার নখদর্পণে। তাহার মুখে আরো অনেক পুরানো সংবাদ জানিয়া লইয়া স্বামী শুদ্ধানন্দ রিপোর্ট লেখার কাজ শেষ করিলেন। 1898 খ্রিস্টাব্দের মে মাস হইতে 1913 খ্রিস্টাব্দের ডিসেম্বর পর্যন্ত 16 বৎসরের সংক্ষিপ্ত ইতিহাস ও রিপোর্টের প্রকাশক স্বামী শারদানন্দ। বিবরণীর প্রথমে সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ স্বাক্ষরিত সংক্ষিপ্ত ইতিহাস ও আবেদন পুস্তিকাটির মর্যাদার শতগুণ বর্ধিত করিয়াছে। এই মূল্যবান নিবন্ধের উপসংহার অনুচ্ছেদটি উদ্ধৃত হইল। আশ্রমাধ্যক্ষ স্বামী অখণ্ডানন্দ ভগবৎ কৃপার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া অক্লান্ত উদ্যম ও দৃঢ় নিষ্ঠার সহিত সাত্ত্বিকভাবে এতদিন এই আশ্রমটি চালাইয়া আসিতেছেন। এমনকি তিনি এ পর্যন্ত সাধারণের সমক্ষে আশ্রমের কার্যবিবরণ পর্যন্ত প্রকাশ করিতে প্রায় বিরত ছিলেন। তাহাকে এই লোকহিতব্রতে ব্রতী হইয়া কত নির্যাতন সহিতে হইয়াছে
তাহা বর্ণনা করিতে হইলে একখানি সুবৃহৎ গ্রন্থ লিখিতে হয়। এই সমুদয় পরীক্ষার মধ্যে ভগবানের মঙ্গলেচ্ছায় দৃঢ় বিশ্বাসী হইয়া স্বামী স্বহস্তে আতুর নারায়ণদের মলমূত্র আনন্দের সহিত পরিষ্কার করিয়াছেন। ধূলি ধূসরিত ক্লেদ পূর্ণাঙ্গ চির পরিহিত বালক নরনারায়ণগণকে স্নান করাইতে করাইতে সহস্রশীর সাহা পুরুষাহা ইত্যাদি বৈদিক মন্ত্র হৃদয়ের সহিত উচ্চারণ করিয়াছেন। চাঁদার খাতা বগলে করিয়া অনাহারে অনিদ্রায় লোকের দ্বারে দ্বারে রৌদ্র বর্ষা উপেক্ষা করিয়া ঘুরিয়া বেড়াইয়াছেন। এই দীর্ঘকাল ব্যাপী কঠোর তপস্যায় তাহার শরীর এখন ভগ্নপ্রায়, কিন্তু হৃদয়ে অদম্য উৎসাহের বিরাম নাই। এই কার্যবিবরণীতে যাহা প্রকাশিত হইল তাহা প্রকৃতপক্ষে কতগুলি শুষ্ক অস্থি কঙ্কাল মাত্র। উহার প্রাণ দেখিতে হইলে শিয়ালদহ স্টেশন হইতে 1 টাকা 7 আনা 9 পাই মাত্র খরচ করিয়া মুর্শিদাবাদ রেলে সারগাছি স্টেশনে নামিয়া উক্ত গ্রাম ও তৎসমীপবর্তী গ্রামসমূহের অধিবাসীগণের নিকট হইতে এই আশ্রমের যথার্থ ইতিবৃত্ত শুনিতে হইবে। রামকৃষ্ণ মিশনের প্রথম আশ্রমের এই রিপোর্ট পাঠে জানা যায় যে আশ্রম প্রতিষ্ঠার পর হইতে 1913 খ্রিস্টাব্দের ডিসেম্বর পর্যন্ত সর্বশুদ্ধ 50 জন অনাথ, তন্মধ্যে 4 জন মুসলমান ও 2টি বালিকা আশ্রমে স্থান পাইয়াছে। 1914 খ্রিস্টাব্দে আশ্রমে অবস্থিত 10 জন বালকের কথা ছাড়িয়া দিলে অবশিষ্ট অনাথ বালকগণ শিক্ষা সম্পূর্ণ করিয়া সাবালক হইবার পরে অন্যত্র চলিয়া গিয়া সাধুভাবে জীবিকা নির্বাহ করিতে সমর্থ হইয়াছে। বলা বাহুল্য, অধিকাংশ বালক বালিকাগণকে চরম দারিদ্র্যের মধ্যে রোগ ও জীর্ণ অবস্থায় পাওয়া গিয়াছিল। যথা সময়ে আশ্রমে প্রেরিত না হইলে বহু পূর্বেই তাদের অনেকেরই ভবলীলা সাঙ্গ হইত। উক্ত বালকদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক হইয়া ব্রহ্মচারী রূপে 3-4 বৎসর যাবৎ আশ্রমের কাজে যোগদান করিয়াছে। ঠগী ডাকাত দলের নিকট হইতে প্রাপ্ত বাবর শেখ বা বুবি শিক্ষা সম্পূর্ণ করিয়া ব্রহ্মচর্য ব্রত ও গৈরিক বাস গ্রহণ করিয়া আশ্রমের কাজে প্রাণপাত পরিশ্রমে রত। অখণ্ডানন্দ তাহার নাম দিয়াছেন ব্রহ্মচারী ভবানন্দ। ঈশ্বরেচ্ছায় আশ্রমে না আসিয়া পড়িলে সেও তাহার সঙ্গী ইমাম শেখ আজ সমাজের শত্রুরূপে পরিগণিত হইত, তাহাতে কোনো সন্দেহ নাই। স্বামী শারদানন্দ ও ভগিনী নিবেদিতা যখনই অখণ্ডানন্দের মুখে এই বালক দুইটির কথা শুনিতেন তখনই বিস্ময় প্রকাশ করিতেন। 1915 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে পুনরায় অধিষ্ঠিত হন। 20 বৎসর পূর্বে আশুবাবু যখন হাইকোর্টের উকিল, তখন স্বামী অখণ্ডানন্দের সহিত তাহার একবার আলাপ হইয়াছিল। আশুবাবু জনৈক বন্ধু এই আলাপের কথা স্মরণ করাইয়া দিলে তিনি স্বামী অখণ্ডানন্দের সহিত এখন আর একবার দেখা করিবার ইচ্ছা প্রকাশ করেন এবং তাহাকে একদিন রসা রোডের বাড়িতে আসিবার জন্য অনুরোধ জানান।